স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা। ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ 1 নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কথা জানিয়েছেন তিনি। এদিকে ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোর রাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাঙ্কার বিমানও ছিল। এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোর রাতেও তেল আবিবে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তেল আবিবে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতাহ 1 মিসাইল ব্যবহার করেছে। হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেছিল তারা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDFও মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই কেন্দ্রটিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে BBC বাংলা। প্রতিবেদনে বলা হয় ওয়ালিদ ইসলাম নামের ওই কর্মকর্তা ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি। তেহরানের জর্ডান এলাকায় তার বাসা। ইরানের একটি নৌঘাটির কাছে অবস্থিত ওই এলাকায় রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। স্থানীয় সময় সোমবার ওই এলাকায় ইসরায়েলের হামলায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ওয়ালিদের বাসাও রয়েছে। তবে তিনি সে সময় বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী দিলশাদ আনি। বৈঠকে এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছেন, বিস্তারিত আমাদের জানাবেন। সুমা, আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু বৈঠক চলছে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে। যে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের প্রতিনিধির সাথে বৈঠক চলছে। তো আজকে সকাল আমরা দেখেছি যে 10টার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। বিএনপির নেতৃত্বে রয়েছেন দলটির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ। সেই সাথে আমরা দেখেছি যে জামাতের 3 সদস্যের প্রতিনিধি দল এসেছেন নায়েবে আমিরের নেতৃত্বে। এছাড়া এনসিপি সহ আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে মোট 30টি দল, 30টির মধ্যে 28টি দল এবং 2টি জোটের প্রতিনিধি যারা আছেন, প্রতিনিধি হিসেবে যারা এসেছেন আজকে বৈঠকে অংশ নিয়েছেন। আর বৈঠকটি 11:30টার দিকেই শুরু হয়েছে। বৈঠকের শুরুতে আমরা জানতে পেরেছি, আমাদেরকে জানানো হয়েছে যে আজকের যে আলোচ্যসূচি রয়েছে সেই আলোচ্যসূচিতে 3টি বিষয় নিয়ে আসলে তারা কথা বলবেন। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচনের যে পদ্ধতি সেই বিষয়ে তারা আলোচনা করবেন। জেলার পর্যায়ে যে সমন্বয়ের যে ব্যবস্থা সেটি কিভাবে সমন্বয় করা যায় সেই বিষয়ে তারা আজকে আলোচনা করবেন। আর যেটি বলেছেন যে আজকের যে বৈঠক আছেন তারা বিভিন্ন রাজনৈতিক যে 30টি দল, 2টি জোট সহ 28টি দল যে অংশ নিয়েছেন আজকের বৈঠকে, সেই বৈঠকে যার যে দলের যে মতামত বা পরামর্শ আছে সব বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে। অনেকের মত দ্বিমত থাকতে পারে, সব কিছু মিলিয়েই এই আলোচনা হবে এবং আমাদেরকে জানানো হয়েছে দুপুরের দিকে তার একটি ব্রিফিং করবেন। সেই ব্রিফিংয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আর আজকের যে বৈঠকটি সেই বৈঠকটি সারাদিন ব্যাপী চলবে। তো এই ছিল এখানকার সবশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেল সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার সকালে কারাগার থেকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সোহেলের বিরুদ্ধে 2012 সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে অপহরণের অভিযোগ রয়েছে। পরে তাকে আয়নাঘরে নিয়ে 47 দিন আটকে রেখে নির্যাতন করা হয়। এছাড়া জুলাই আগস্টের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে সে তথ্য র্যাব, পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের দিতেন ইশতিয়াক।
এই মামলার অন্যতম আসামি সাবেক ডিবি কর্মকর্তা হারুন পলাতক। এদিকে গাবতলীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার SM মাইনুলকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে তাদেরকে মামলার বিষয়ে শুনানি হবে। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আজও একজনের মৃত্যু হয়েছে। বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেখানকার ডেঙ্গু পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহালি। শাহালি, সেখানকার জনসাধারণ এবং চিকিৎসক ডেঙ্গুর বিষয়ে কি বলছেন? ডেঙ্গু পরিস্থিতিতে আসলে জনগণের সচেতনতা কি দেখা যাচ্ছে? আপনি আসলে যেমনটা জানতে চাচ্ছেন, বরগুনায় কিন্তু ইতিমধ্যে ডেঙ্গুর পরিস্থিতি সামাল দিতে পারে হিমশিম খাচ্ছেন এখানে স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে আমরা দেখেছি বরগুনাকে কিন্তু হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে ঢাকা থেকে কিন্তু 6 সদস্য বিশিষ্ট একটি টিম আসছে। IEDCR এই তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরছেন এবং হাসপাতালে এই রোগীদের তারা কিন্তু সেবা দিচ্ছেন। যেখানে আমরা দেখেছি যে বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন 232 জন। গত 24 ঘন্টায় যদি বলি 63 জন কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে। দিন দিন কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে, কোনো রকম সামাল দিতে পারছেন না এবং এই মুহূর্তে আমরা দেখেছি প্রতিদিন 2-1 জন করে মারা যাচ্ছেন। গতকাল রাতে কিন্তু একজনের মৃত্যু হয়েছে বরগুনা থেকে, তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে পৌঁছে তার মৃত্যু হয়। আসলে এখান থেকে মূলত বরিশাল এবং পটুয়াখালী যারা যায় তারাও কিন্তু সেই সকল জায়গায় আক্রান্ত হচ্ছে আমরা দেখেছি। এছাড়া এখানে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন জাগনারি, রেড ক্রিসেন্ট সোসাইটি, এছাড়া কিন্তু অন্যান্য যারা ব্লাড ডোনেট করছেন তারাও কিন্তু এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা কাজ করছেন এবং এতটাই পরিমাণ যে এখানে ডেঙ্গু রোগী, এখানে কিন্তু হাঁটার মতো জায়গা নেই। হাঁটা জায়গাগুলোতেও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন ডেঙ্গু রোগীরা এবং যেখানে ডেঙ্গু রোগীদের জন্য সুরক্ষা দেওয়ার জন্য যে মশারি থাকা দরকার এবং বেড থাকা দরকার, সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে এখানে কিন্তু হতাশার মধ্যে রয়েছেন এই ডেঙ্গু যারা রোগীরা রয়েছেন স্বজনরা। এছাড়া যদি আমরা বলি যে বরগুনা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ সেলাইন থাকলেও কিন্তু অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো কিন্তু বাহির থেকে করতে হয়। অনেকে যে ডায়াগনস্টিক সেন্টার গুলো রয়েছেন বরগুনা, বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার রয়েছেন যেগুলো নিবন্ধন নাই, সেই সকল ডায়াগনস্টিক সেন্টার গুলোতে যারা এখানে যাচ্ছে রোগীরা তারা কিন্তু সেখানে ভুল ভুল চিকিৎসা দিচ্ছেন এবং তাদেরকে সেই কারণে অনেকে হয়রানি হচ্ছে এবং বরগুনায় কিন্তু দিন দিন অবস্থা খুব খারাপ হচ্ছেন এবং ডেঙ্গু প্রকোপ কিন্তু বেড়েই চলছে। এই ছিল ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। সোমা, আগামী 72 ঘন্টায় সারা দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময় দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে চলাফেরায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে। স্পষ্ট লঘুচাপ পশ্চিমবঙ্গ বরাবর অবস্থান করছে এবং তার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয়বাষ্পে সমৃদ্ধ বাতাস বাংলাদেশে ক্রমাগতভাবে প্রবেশ অব্যাহত রেখেছে এবং সারি সারি মেঘমালা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকল বিভাগেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং অতি ভারী বর্ষণের কারণে রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং বান্দরবনের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। কোনো কোনো নিম্ন এলাকায়ও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে এবং এই বজ্রবৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে। টানা বৃষ্টিতে নাকাল বরিশালবাসী। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। মর্তুজা, বরিশালের আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অফিস কি বলছে, আমাদের বিস্তারিত জানান। সোমা, ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 72 ঘন্টা কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। এরই ধারাবাহিকতায় মূলত মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গোটা দক্ষিণাঞ্চল জুড়ে গতকাল রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং বিরতিহীনভাবে এই বৃষ্টিপাত এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা রয়েছি কীর্তনখোলা নদী তীর এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে
পাশাপাশি জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়ে আছে। আবহাওয়া অধিদপ্তরের উচ্চমান সহকারী প্রণব মজুমদার তিনি আমাকে কিছুক্ষণ পূর্বে জানিয়েছেন যে উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্ক সংকেত এবং সেখানে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এদিকে বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ এখানকার যিনি উপপরিচালক রয়েছেন মুস্তাফিজুর রহমান তিনি বলেছেন যে 1 নম্বর সতর্ক সংকেত থাকলেও অভ্যন্তরীণ এবং রাজধানী অভিমুখে যে সকল নৌযান চলাচল করে সেগুলো তারা এখনো বন্ধ করার কোনো ঘোষণা দেননি। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এখন পর্যন্ত ছোট আকৃতির যে লঞ্চগুলো নৌযানগুলো সেগুলো কিন্তু নদীতে চলাচল করছে ট্রলার সহ অন্যান্য পণ্যবাহী নৌযান স্পিডবোট এ সকল বিষয়। অপরদিকে অব্যাহত বৃষ্টিপাতের প্রভাবে গতকাল রাত 1টার দিক থেকে এখানে বৃষ্টিপাত শুরু হয়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। প্রায় 62 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দুপুর 12টা পর্যন্ত। গতকাল রাত 12টা থেকে গত 24 ঘন্টায় 62 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই পরিস্থিতি আগামী আরো 30 ঘন্টার বেশি চলমান থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলেছে যে উপকূলীয় এলাকায় মাছ ধরা ট্রলার সহ অন্যান্য যানবাহনকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে, নিরাপদে থাকতে বলা হয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে কিন্তু নিরাপদ পরিস্থিতি এখন পর্যন্ত বিরাজ করছে। সময় ছিল বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিস্থিতির তথ্য। জুয়েল, আপনাকে ধন্যবাদ। শাকিব খানের আলোচিত সিনেমা তাণ্ডব সিনেমার পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। এর আগে একই দিন বিকেল 5:45টার দিকে জেলা শহর মাইজদির মোহাম্মদিয়া হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জের কালিকাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় টিপু তাণ্ডব সিনেমাটির পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার HD কপি ছড়িয়ে দেয়। তিনি জানান টিপু পাইরেসির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করল সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর পান্থপথে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে সাহিত্য ও সুরের মহামিলন শিরোনামের আলোচনা সভা ও বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে আলোচকরা কবিগুরু ও জাতীয় কবির সৃষ্টি ও কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই দুই মহান পুরুষকে নিয়ে শুধু আলোচনা করলেই হবে না, তাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। আলোচনা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।